কমপ্লিট শাটডাউনে অচল রাজস্ব সেবা, এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের মাধ্যমে বাণিজ্য বাধাগ্রস্তের সমালোচনা, ব্যবসায়ীদের দ্রুত সমাধানের দাবি। আগে স্থানীয় এবং পরে সংখ্যানুপাতে সংসদ নির্বাচনের দাবিতে অটল ইসলামী আন্দোলন। সোহরাওয়ার্দীতে বিশাল জামায়াত, অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাইয়ের প্রতিদিনই মাঠে থাকবে জামাত। সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের নিয়ত কি? প্রশ্ন সালাউদ্দিনের। ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি কর্মসংস্থান করবে বিএনপি, জানিয়েছেন আমির খসরু। ভোটের মাঠে জাতীয় ঐক্য অসম্ভব, বলেছেন মান্না। আগামী নির্বাচন হবে সুষ্ঠু উৎসবমুখর, নিশ্চয়তা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কারের দাবিতে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর এর কর্মসূচি চলমান রাখার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবনের সামনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। তবে পাসপোর্টধারী যাত্রী সেবাকে এই কর্মসূচির আওতামুক্ত রাখার ঘোষণাও দেওয়া হয়। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। পূর্ব ঘোষণা অনুযায়ী এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে শনিবার সকাল থেকে আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। যদিও এনবিআর এর পক্ষ থেকে কর্মীদের অফিসে উপস্থিত না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশনা ছিল, তা উপেক্ষা করেই চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা। আমরা চাই এই চেয়ারম্যানের অপসারণ হওয়ার পরে আমাদের ট্যাক্স ডিভিশনটা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে একটা কাঠামো হবে, ওখানে চলবে যেখানে সরকারের রাজস্ব আসবে এবং করদাতারা হয়রানি মুক্ত হবে। এনবিআর থেকে যে কোনো ধরনের মিটিংয়ে যেতে হলে আমাদের চেয়ারম্যানকে লাগবে, কিন্তু চেয়ারম্যান তো নিজেই আমাদেরকে আসলে সব বিষয়ে অপোজ করতেছেন, আমাদেরকে একসাথে বসতে দিচ্ছেন না, আমাদেরকে খসড়া কাজ করতে দিচ্ছেন না, আমাদেরকে মিটিং করতে দিচ্ছেন না। এই জন্য আমরা চাচ্ছি চেয়ারম্যান চলে যাক। বিকেল 3টা নাগাদ রাজস্ব ভবনের সামনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলনে দাবি আদায়ে অনড় থাকার কথা জানান ঐক্য পরিষদের নেতারা। পলাতক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী যে 44 জন আমলার তালিকা করা হয়েছে, তার মধ্যে তিনি এনবিআর এর বর্তমান চেয়ারম্যান 3 নম্বরে রয়েছেন। সুতরাং সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে তিনি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। আমরা জুলাই মাস আসার পূর্বেই তার অপসারণ চাই। 29 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই কমপ্লিট শাটডাউনের আওতা বহির্ভূত থাকবে। এছাড়াও সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচি যথারীতি পালিত হবে। চেয়ারম্যানের অপসারণের পক্ষে প্রধান উপদেষ্টার সাথে যে কোনো সময় বসতে প্রস্তুত বলেও জানান এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আন্দোলন নিজেদের ক্ষমতা বন্টনের। এনবিআর কর্মকর্তারা সারা জীবন ব্যবসায়ীদের জ্বালিয়েছে, এখন সরকার ও দেশকে জ্বালাচ্ছে, এমনটাই বলেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও সংগঠনের নেতারা। এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন অর্থনীতিকে মারাত্মক সংকটের মধ্যে ফেলেছে। আন্দোলন থেকে দ্রুত সরিয়ে আনার উদ্যোগের দাবি জানিয়েছে দেশের ব্যবসায়ী সংগঠনগুলো। গোলাম মাইনুল হাসানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে সর্বস্তরের সংস্কারের বিষয়। গত 12 মে রাজস্ব নীতি রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এরপর থেকে আন্দোলনে নামেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। এখন চলছে ধারাবাহিক কর্মসূচি। এনবিআর বর্তমান অচলাবস্থার প্রেক্ষিতে রাজধানী হোটেলে যৌথ সংবাদ সম্মেলন আয়োজন করে বিজিএমএ, বিটিএমএ, বিকেএমএ সহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় একটি দক্ষ, হয়রানিমুক্ত জাতীয় রাজস্ব বোর্ড গড়ার লক্ষ্যে এর সার্বিক সংস্কার বা আধুনিকায়নকে সমর্থন করে। যে এখন কিন্তু ব্যবসায়ীদের অবস্থা পিঠ থেকে যাওয়ার মতো। যারা ম্যানুফ্যাকচারিং সেক্টরে আছে তারা কিন্তু আর নিঃশ্বাস নিতে পারছে না। শ্রমিক আন্দোলনের মতো এনবিআর কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করতে পারেন কিনা সে প্রশ্ন ওঠে সংবাদ সম্মেলনে। এত লম্বা সময় পর্যন্ত এই ইকোনমির, অর্থনীতির একটি লাইফলাইন বন্ধ থাকতে পারে, এটা হতে পারে না।
দিস ক্যানট বি অ্যাকসেপ্টেড। এবং ওনাদেরকে উইথ ডিউ রেসপেক্ট টু অল দি মেম্বার্স অফ দি এনবিআর, মেম্বার্স মানে অল দি স্টাফ, এভরিবডি ইনক্লুডেড, তারা দে ক্যানট এজিটেট, শ্রমিক আন্দোলনের মতো এই ধরনের ইয়েতে এজিটেট করতে পারে না। আমরা সবসময় এনবিআর বলেন, কাস্টমস বলেন, এদের সাথে সুসম্পর্ক রেখেই ব্যবসাটা পরিচালনা করার চেষ্টা করি, কারণ বাস্তবতা হলো যে আমরা তাদের কাছে জিম্মি। আজকে যেটা আপনারা লক্ষ্য করছেন এটা কিছুই না, এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে, এখন পুরো জাতিকে জ্বালাবে। এনবিআর আন্দোলনে ব্যবসায়ী সমাজের ইন্ধন রয়েছে, অর্থ উপদেষ্টা অভিযোগের জবাব দেন বিজিএমএর সভাপতি। এমন কোনো ফেডারেশন এবং ব্যবসায়ী সমাজ নাই, সবাই আমরা এখানে বসেছি এটা সমাধান করার জন্য। আমরা চাই সংস্কার, আমরা চাই দেশে যেন সবাই আইন মেনে চলে এবং দুর্নীতি কমে আসে, এটা হলো আমাদের স্ট্যান্ড। এনবিআর আন্দোলন শুধু অর্থনীতির ক্ষতি নয়, বিদেশিদের কাছে বড় ধরনের ইমেজ সংকট তৈরি করছে বলেন ব্যবসায়ী নেতারা। আমরা কি সিগন্যাল দিচ্ছি যে একটা দেশে পুরো কাস্টমস বন্ধ হয়ে যেতে পারে? গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। অতীতে সংবিধান মেনেই স্বৈরাচার তৈরি হয়েছে, তাই ইসলামী আন্দোলন সংবিধান সংস্কারের বিষয়ে আপোষহীন বলে জানিয়েছেন দলের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আগে স্থানীয় সরকার নির্বাচন এবং পরে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান তিনি। প্রয়োজনে গণভোটের আয়োজনেরও দাবি করেন। মহাসমাবেশে যোগ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানান, ২৪-এর অভ্যুত্থানের সব শক্তি এক থাকলে দেশে আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। বিস্তারিত মোবাশির আহমেদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রাশেদুল ইসলাম বাবুল। সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল পুরো সোহরাওয়ার্দী উদ্যান। দুই অধিবেশনের এই মহাসমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক ও ইসলামী দল। এ সময় পতিত সরকারের সমালোচনা করেন বক্তারা। জুলাই গণহত্যার বিচারও দাবি করেন তারা। একই সাথে নির্বাচন ইস্যুতে সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বানও জানানো হয় সমাবেশ থেকে। বেশি শক্তির বলে, কালো টাকার বলে, জোর জবরদস্তি করে, কেন্দ্র দখল করে বাংলাদেশে নির্বাচনে জিতে আসার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে। কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না। আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন, আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন। আপনার কোন কোন ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে। জোহরের নামাজের পর সমাবেশে যোগ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম সহ দলের সিনিয়র নেতারা। এই সময় 16টি দাবি জানিয়ে সমাবেশের ঘোষণাপত্র পাঠ করা হয়। পতিত ফ্যাসিবাদের সহযোগী যারা এখনো জনপ্রশাসনে কাজ করছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত অপসারণ করতে হবে, না হলে তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করেই যাবে। পতিত ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করতে হবে এবং বিদেশে পলাতক অপরাধীদেরকে আটক করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরালো করতে হবে। সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, আগামীতে বাংলাদেশ যাতে কোনো নির্বাচিত স্বৈরাচার, দুর্নীতিবাজ, লুটেরা ও সন্ত্রাসী শ্রেণী রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য প্রয়োজনীয় মৌলিক রাষ্ট্র সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে। মৌলিক সংস্কারে কেউ কেউ গড়িমসি করছেন, এটা জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা। স্বৈরাচার তৈরির রাস্তা খোলা রাখা যাবে না। সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না। রাষ্ট্রের মূলনীতি সহ সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি নির্বাচনের মতো বিষয় ঐকমত্য না হলে গণভোটের আয়োজন করতে হবে। মোবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে
মাসব্যাপী কর্মসূচির ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 16 জুলাই শহীদ আবু সাঈদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করতে রংপুর যাবেন শীর্ষ নেতারা। 19 জুলাই জামাত ঘোষিত 7 দফা বাস্তবায়নের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে দলটি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান। 2 থেকে 4 জুলাই দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ। 8 থেকে 15 জুলাই জামাত নেতৃবৃন্দ শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ করবেন, মত বিনিময় করবেন এবং তাদের দোয়া অনুষ্ঠানে শরীক হবেন। কবর জিয়ারত সহ অন্যান্য পারিবারিক সহানুভূতি প্রকাশের জন্য বিভিন্ন এলাকায় সারা দেশে সফর করবেন। 19 জুলাই জামাত ঘোষিত যে 7 দফা, সেটা বাস্তবায়নের জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমরা জাতীয় সমাবেশের ডাক দিয়েছি। 85তম জন্মদিনে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে বিএনপির মিডিয়া উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে ফুলের তোড়া ও কেক নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। এ সময় প্রধান উপদেষ্টার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস হাসান তা গ্রহণ করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফুলেল শুভেচ্ছা পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। 1940 সালের 28 জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের নিয়ত কি তা জানতে চান তারা। এদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতির যে সৃজনশীলতা ছিল তা গেল 17 বছরে ধ্বংস করা হয়েছে। ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে এবং ফ্যাসিস্ট মুক্ত করতে হবে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের স্মারক প্রকাশনা উপলক্ষে মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর আলোকপাত করেন। তিনি বলেন, সংস্কার শুরু হয়েছে শহীদ জিয়ার হাত ধরেই, এটি চলমান প্রক্রিয়া। সংস্কার এখন এমন অবস্থা হয়েছে, আমি মাননীয় উপদেষ্টাকে বলছিলাম একটা কবিতাই লিখে দিলাম, এই সংস্কার তোমাকে পাওয়ার জন্য। আর কতকাল আলাপ আলোচনা করিলে, খানা পিনা খাইলে সংস্কার করে। জাতীয় ঐক্যমত্য কমিশনের নিয়ত কি? সবাইকে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে। এই যদি নিয়ত হয় তাহলে কি ঐক্যমত্য হবে? আমরা আলোচনা করছি, কাছাকাছি আসছি, জাতির জন্য যেটা মঙ্গল হবে সেটা আমরা ধারণ করছি। এভাবেই আমরা সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাব এবং এই সংস্কার তো আজকেই শেষ হবে না। এদিকে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সিলেটের মেন্দিবাগ বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে বলেন, আগের মতো রাজনীতি করলে আর হবে না। এদেশের মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়েছে। ক্ষমতায় আসলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থানের কার্যক্রম হাতে নেওয়া হবে বলেও আশ্বাস দেন বিএনপির নেতা। 18 মাসে 1 কোটি লোকের টার্গেট, এটা কিন্তু অনেক বড় টার্গেট, কিন্তু আমরা টার্গেটটা দিয়ে বসে না। এই টার্গেট পূরণ করার জন্য কোথায় কোথায় আমরা চাকরি হবে সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি জিডিপির 5% করে স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে আমরা ব্যয় করব। এত বড় সাহস নিয়ে কেউ কোনোদিন প্রোগ্রাম করেনি। অর্থাৎ ইউনিভার্সাল হেলথ কেয়ার, প্রত্যেকটা মানুষের হেলথ কেয়ারের অধিকার আমাকে দিতে হবে। গণ অভ্যুত্থান 2024 উপলক্ষে বিএনপি ঘোষিত 36 দিনের কর্মসূচি বাস্তবায়নের জন্য চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন করে বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন বাস্তবায়নের তাগিদ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক সরকার ক্ষমতা এলে দেশের উন্নয়ন ও অগ্রগতি বাড়বে। আমরা এখন আরেকটি সংকটের মধ্যে পড়েছি,
আমাদের অর্থনৈতিক সংকট আছে, সামাজিক সংকট আছে, নানা ধরনের মব কালচারের কথা শোনা যাচ্ছে। এগুলোর থেকে গোটা জাতিকে আমাদেরকে মুক্ত করতে হবে। আমাদের যারা জনপ্রতিনিধি হবেন আগামীতে, তাদের প্রতিটি পদে পদে যাতে জবাবদিহিতে থাকে, সেই গণতন্ত্র নিশ্চিত আমাদের করতে হবে। এখানে একজন ব্যক্তি ক্ষমতাশালী হলেন, কেউ এমপি হয়ে গেলেন, কেউ জনপ্রতিনিধি হয়ে সে এলাকার গডফাদার হয়ে গেলেন। শেখ হাসিনার আমলে যেটা হয়েছে, আমরা সেই পরিস্থিতি তৈরি হবে না। এ সময় রুহুল কবির রিজভী বলেন, বিগত দিনের মতো গডফাদার তৈরি চায় না বিএনপি, তাই সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতের কথা জানান তিনি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচনের ক্ষেত্রে কোনো জাতীয় ঐক্য নেই, হতে পারে না। রাজনৈতিক মাঠে একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী। বর্তমানে যারা দেশ চালাচ্ছেন তারা শুধু ঐক্যের কথা বলছেন, যা আদৌ সম্ভব নয়। একসময় জামায়াত বিএনপি ঐক্য ছিল, কিন্তু তারা এখন প্রতিদ্বন্দ্বী। শনিবার সকালে বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির এক ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। 400 আসনে 300 আসনেই জিতবে এনসিপির এমন বক্তব্য হাস্যকর বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে দেওয়ার খলনায়ক খায়রুল হক কখন কিভাবে দেশ ছেড়ে পালালো তা জাতির কাছে অজানা রয়ে গেল। তাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের দাবি জানান কিরণ। তারা ভোট করতে পারবে সামনে। এই যে জাতীয় ঐক্য একটা স্লোগান দিচ্ছেন না, এটা সবাই বুঝে দিচ্ছেন না। জাতীয় ঐক্য কি নির্বাচনের সময় জাতীয় ঐক্য থাকতে পারে? আমাকে একটা ইথিক্স বাঁধতে হবে ইলেকশনের বা গণতন্ত্রের নীতি, যে আমি তাকে বিলো দ্য বেল্ট হিট করবো না। এটা নির্বাচন কমিশন ঠিক করে দেবে আমি কতদূর কথা বলতে পারবো, এবং সেইভাবে তার সমালোচনা করে তাকে ধরাশায়ী করতে হবে। আবার এইখানে ঐক্যের কথা বললে তো হবে না। বিএনপি আর জামাত অনেক দোস্তি ছিল না, হঠাৎ কোনো কারণ দেখানো ছাড়াই আলাদা হয়ে গেছে। বিএনপি 1 নম্বর পার্টি, 2 নম্বর বা বিরোধী দল তো আমাকে হতে হবে, তাহলে ওর সাথে ঐক্য থাকলে আমি তো বিরোধী দল হতে পারবো না। আমার ব্যাখ্যা, কিন্তু অন্যরা বলেননি। অতএব জামাত তার সাথে মিলে নির্বাচন করবে না। আগামী নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনারের দেখা করার বিষয়টি ছিল সৌজন্য সাক্ষাৎ। বলেন, খুলনায় দক্ষ জনবল নির্ভর ইন্ডাস্ট্রি এবং বন্ধ জুট মিলগুলো চালুর ক্ষেত্রে সরকারের মনোভাব ইতিবাচক। ইলেকশন যাতে ফ্রি ফেয়ার হয় সেজন্য যেই কয়টা কাজ করা হচ্ছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যে ইলেকশন কমিশনের জন্য আমরা একটা রিফর্ম কমিটি করেছিলাম। আমরা চাই বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হোক, জনগণের ম্যান্ডেটে যারা ইলেকশনে জিতবে তারাই এসে ক্ষমতা গ্রহণ করুক। এনসিপি সরকার গঠন করতে পারলে 15 বছরে আর্থিক খাতে লুটতরাজকারীদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি এনসিপির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি। ক্ষমতায় গিয়ে নরম চেয়ারে বসে বড় বড় কথা না বলে তরুণ প্রজন্মের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় 71 টিভির সাংবাদিককে নিয়ে দেয়া বক্তব্যের জন্য ক্ষমা চান এনসিপির এই নেতা। এ সময় এনসিপির অন্যান্য বক্তারাও বলেন, বিগত সময়ে অল্প কিছু মানুষের কাছে ব্যবসা বাণিজ্য কুক্ষিগত ছিল, রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায় বিজনেস মাফিয়া তৈরি হয়েছিল বলেও জানান তারা। আমরা শাসকের ভূমিকা অবতীর্ণ হব না। আমরা যেখানে শোষণের মধ্য নিয়ে নতুন শাসন ব্যবস্থা কায়েম করতে চাই বাংলাদেশে, আমরা জনগণের সেবক হিসাবে কাজ করব, জনগণের মধ্য দিয়ে গিয়ে কাজ করব, এবং জনগণের যেই আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা রাষ্ট্রীয় জায়গা থেকে সকল জায়গায় আমরা বাস্তবায়নের জন্য আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ইনশাল্লাহ আমাদের কাজগুলো চলমান থাকবে। মাছের মাথায় মিলছে কোটি টাকা মূল্যের পিটুইটারি গ্ল্যান্ড বা প্রাকৃতিক হরমোন, যা মাছের প্রজনন ক্ষমতা বাড়িয়ে বছরে 3 থেকে 4 বার ডিম ছাড়তে সহায়তা করে। প্রতি কেজি হরমোনের দাম কোটি টাকার উপরে। মাছের গ্ল্যান্ড নিয়ে কাজ করে আলোড়ন তৈরি করেছে যশোরের তরুণ নেওয়াজ শরীফ। মাছ কাটায় শ্রমিকদের প্রশিক্ষণ দিতে পারলে বিদেশে পিটুইটারি গ্ল্যান্ড রপ্তানি করা সম্ভব। যশোর থেকে ফিরে আরও জানাচ্ছেন
ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। মৎস্যবিজ্ঞানে উচ্চতর পড়াশোনা শেষে চাকরির পেছনে না দৌড়িয়ে উদ্যোক্তা হতে মাছের পিটুইটারি গ্ল্যান্ড বা পিজি নিয়ে গবেষণা শুরু করেন যশোরের চৌগাছার তরুণ নেওয়াজ শরীফ। কার্প জাতীয় মাছের মাথায় রয়েছে মহামূল্যবান পিটুইটারি গ্ল্যান্ড বা প্রাকৃতিক হরমোন। যশোর সাতক্ষীরা অঞ্চলে এর ব্যাপক চাহিদা রয়েছে। সাধারণ হ্যাচারিতে সিনথেটিক হরমোন ব্যবহার করা হয়, যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর মাছের মাথা থেকে সংগৃহীত এই হরমোন মাছের প্রজনন ক্ষমতা বাড়ানোর পাশাপাশি মা মাছের মৃত্যুহারও কমাতে সহায়ক, যা বিশ্ববাজারে প্রচুর চাহিদা রয়েছে। তিনি জানান, দেশে নিবন্ধিত 964টি হ্যাচারিতে বছরে প্রায় 35 থেকে 40 কোটি টাকার হরমোন দরকার, যা পুরোটাই বিদেশ থেকে আমদানি করা হয়। দেশে পিটুইটারি গ্ল্যান্ডকে প্রক্রিয়াজাত করতে পারলে বিদেশেও রপ্তানি করা সম্ভব। আমাদের দেশে এই পিজির ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের দেশে প্রায় 30 থেকে 35 কোটি টাকার পিজির মার্কেট আছে, অথচ হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠান এই পিজি নিয়ে কাজ করছে। রিজনেবল প্রাইসে দেশের মৎস্য হ্যাচারিতে পিজি সরবরাহ করা, পাশাপাশি বিদেশেও রপ্তানি করা। গত বছর থেকে ল্যাব শুরু করে চলতি বছরে উৎপাদনে যায় নেওয়াজ শরীফের এই ল্যাবটি। এরই মধ্যে লাভের মুখ দেখতে শুরু করেছেন তিনি। পিজির উপর ইনভেস্ট হয়েছে 6 থেকে 7 লাখ টাকা। আমি হচ্ছে যে প্রায় 50,000 টাকার উপরে প্রফিট করতে পারছি। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় পিটুইটারি গ্ল্যান্ডকে আরো বড় পরিসরে ছড়িয়ে দিতে সারা দেশে মাছ কাটার শ্রমিকদের দক্ষ করার পরিকল্পনা নিয়েছে শিশু নিলয় ফাউন্ডেশন। এটা যদি আমরা ঠিকমতো করতে পারি, এটা আমাদের যে এলাকায় আমাদের মৎস্য প্রকল্প আছে, পিকেএসএফ এর অন্যান্য পার্টনার এবং আমাদের এখানে যদি আমরা যারা মাছ কাটে এদেরকে যদি আমরা ব্যাপকভাবে ট্রেনিং করাই এবং আমরা যদি আরো ল্যাব স্থাপন করি, তাইলে দেখা যাবে যে এই চাহিদা আমাদের দেশে পূরণ করেও আমরা এটা বিদেশে রপ্তানি করার একটা অনেক সুযোগ আছে। বাংলাদেশ ছাড়াও ইরাক, ইরান, যুক্তরাজ্য সহ বিশ্বের 35টি দেশে মাছের এই প্রাকৃতিক হরমোনের চাহিদা রয়েছে বলেও জানান তারা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, যশোর। যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক শুল্ক চুক্তি চূড়ান্ত করতে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। সবশেষ বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন দেশটির সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, আলোচনা খুব ভালো অগ্রগতি হয়েছে। শুল্ক চুক্তিটি দ্রুতই চূড়ান্ত করতে উভয় পক্ষই গভীর প্রচেষ্টা চালাচ্ছে। ঢাকা দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটির উত্তরায় প্রাথমিকভাবে চলবে বুয়েটের তৈরি 3 চাকার ব্যাটারি চালিত ই রিক্সা। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 3 চাকার স্বল্প গতির ব্যাটারি চালিত ই রিক্সার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এই কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, ঢাকা শহরের অনিয়ন্ত্রিত রিক্সা একটি দীর্ঘদিনের সমস্যা। সড়কের 32% দুর্ঘটনা ঘটে অটোরিকশার কারণে। তাই নিরাপদ বাহন হিসেবে রিকশাকে তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নতুন ই রিকশার ক্ষেত্রে লাইসেন্সের ব্যবস্থা থাকবে, যা হবে অনলাইনের মাধ্যমে। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, 2 সিটির 2 জোনে অনুমোদনহীন রিকশা ধীরে ধীরে সরিয়ে নেওয়া হবে। আগস্টের শুরু থেকে মার্কেটে আসবে নতুন ই রিকশা। পুরো লাইসেন্সিং প্রক্রিয়া, চালকের লাইসেন্স এবং গাড়ির লাইসেন্স, পুরো প্রক্রিয়াটা আমরা অনলাইনে নিয়ে আসছি, যাতে করে এখানে কোনো হাতের সংস্পর্শ না থাকে। আপনারা জানেন, হাতের সংস্পর্শ মানেই এবং লাইসেন্স মানেই আমাদের এখানে অবৈধ লেনদেনের একটা সুযোগ তৈরি হয়। আমরা আমাদের রিক্সা চালকরা যারা এই ট্রানজিশনটা করবেন, এই অ্যাডপশনটা করবেন, তাদের উপরে কোনো বাড়তি চাপ যেন না হয় সেটা নিশ্চিত করতে চাই। এবং প্রাথমিকভাবে আমরা এইসব জায়গা থেকে অন্য যেই রিক্সাগুলো যেগুলো আসলে অনুমোদিত না এই 2 জোনে, সেগুলোদেরকে আমরা গ্র্যাজুয়ালি সরাবো। এইগুলো যে হেভি এডিকশন ড্রাইভ দিয়ে পরশু দিন এখান থেকে সরিয়ে দিতে হবে তা না। গ্র্যাজুয়ালি এই নতুন রিক্সাগুলো যারা কিনবেন তারা মার্কেটে নামতে থাকবেন এবং অন্য রিক্সাগুলো গ্র্যাজুয়ালি এখান থেকে ফেজ আউট হবে। সেটা পুরো ফেজিং আউটটা আমরা একেবারে সাইন্টিফিক এবং গ্র্যাজুয়াল প্রসিডিউর শুরু করবো। কোনো জোর জবরদস্তির মধ্যে আমরা যাবো না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী।
ষড়যন্ত্র করে ফেব্রুয়ারির নির্বাচন কেউ দাবিয়ে রাখতে পারবে না। দুপুরে মৌলভীবাজারের রাজনগরে বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাহিদ হোসেন বলেন, জুলাই আন্দোলন চলাকালে দেশের মানুষকে ফেলে পালিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা, যা তাদের পরিবারের ঐতিহ্য। সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ জি.কে. গাউস। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সহ অন্যান্যরা। দেশের মানুষ কিন্তু এখন নির্বাচনী ট্রেনে চড়ে উঠেছে, অর্থাৎ দেশের মানুষ নির্বাচন মুখী হয়েছে। এটিকে কোনো ষড়যন্ত্র করে কেউ দাবিয়ে রাখতে পারবেন না। সংখ্যাগরিষ্ঠ মানুষের চেহারার দিকে চেয়ে দেখেন, তাদের মনের ভাষা বোঝার চেষ্টা করেন, তাদের চেহারা দেখলেই বুঝতে পারবেন ফেব্রুয়ারিতে নির্বাচন কত অবশ্যম্ভাবী। কবি ফরুক আহমেদের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ফরুক গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে সেমিনার হয়েছে। এর প্রতিপাদ্য ছিল ফরুককে নতুনভাবে জানা। আবুল কাশেম হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুব আলম গোড়া, ডক্টর মাহবুব হাসান, যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার ও মিডিয়া ব্যক্তিত্ব জয়নুল আবেদিন আজাদ সহ অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি ফরুক আহমদ অনেক বড় মাপের কবি ছিলেন। সেই হিসেবে তিনি ছিলেন উপেক্ষিত। জাতীয়ভাবে তাকে যথাযথ মূল্যায়নের আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে কবি ফরুক আহমেদের কবিতা আবৃত্তি করেন তার ছেলে এস.এম. ওয়াহিদুজ্জামান। কবির লেখা কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করা হয় অনুষ্ঠানে। উপস্থাপনায় ছিলেন কবি জাকির আবু জাফর। সর্বনিম্ন প্যাকেজ মূল্য ৮০০ টাকায় ৫০ MB অ্যাক্টিভ শেয়ার চালু সহ ৭ দফা দাবি জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অব বাংলাদেশ ISPAB। শনিবার সকালে মহাখালীর রাওয়া কমপ্লেক্সে টেলিকম বিটিএ কর্মরত সাংবাদিকদের সংগঠন TRNB আয়োজিত প্রস্তাবিত খসড়া টেলিকম নীতিমালা ISP শিল্পের চ্যালেঞ্জ শীর্ষক কর্মশালায় এই দাবি জানান সংগঠনের নেতারা। তারা বলেন, টেলিকমের খসড়া নীতিমালায় দেশীয় উদ্যোক্তাদের স্বার্থকে উপেক্ষা করে বিদেশিদের সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া ফ্লোর ও সিলিং প্রাইস নির্ধারণ, লাস্ট মাইল কানেক্টিভিটি ISPর কাছে থাকা এবং NTTN এর সার্ভিস চার্জ এক অঙ্কে নামিয়ে আনার দাবি জানান তারা। আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, মৌসুমের কারণে ডিমের দাম কিছুটা কমেছে। বিদ্যুতের দাম ও ফিডের দাম অনেক বেশি, 70% খরচ হচ্ছে ফিডের কারণে। কাজেই ফিডের দাম কমানো জরুরি। এতে ক্ষুদ্র খামারিরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণে করণীয় নিরাপদ খাদ্য সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এবং এটা অবশ্যই চট্টগ্রামে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ও প্রশাসনিক ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। মহানগরীর সার্কিট হাউসে অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য এখন থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রস্তুতি নিতে হবে। চট্টগ্রামে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতির খোঁজ খবর নিয়ে উপদেষ্টা বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো অনিয়ম হলে তা মেনে নেওয়া হবে না। নির্বাচন সময় মতো না হলে বিশ্বে ডক্টর ইউনূসের যে সুনাম রয়েছে তা ক্ষুণ্ণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। বৃহত্তর নোয়াখালী ফোরাম ঢাকা 12 আসনের উদ্যোগে শনিবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথের এক কনভেনশন সেন্টারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মামুন। উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী ফোরামের সদস্য সচিব মোহাম্মদ আবু সুফিয়ান দুলাল। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেছেন, সারা দেশের প্রেস ক্লাবগুলোকে এক ছাতার নিচে আনার পরিকল্পনা চলছে। যেখানে একটি প্রেস ক্লাব আছে সেগুলোকে আগে আনা হবে। বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা ও উপজেলার শতাধিক সাংবাদিক এতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদপুরে ফ্লাওয়ার মিলের আড়ালে অনুমোদনহীনভাবে চলছিল শিশু খাদ্য উৎপাদন ও বিপণন। সদর উপজেলার কানাইপুরে নিপা ফ্লাওয়ার মিলের অভ্যন্তরে শাহিনামের কারখানাটিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অনুমোদনহীন এসব পণ্য জব্দ করে। পাশাপাশি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয় কারখানাটি। অভিযানে কারখানাটিতে থাকা পণ্যের বিএসটিআই এর কোনো অনুমোদন পাওয়া যায়নি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে কমপ্লিট শাটডাউনে অচল রাজস্ব সেবা। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের মাধ্যমে বাণিজ্য বাধাগ্রস্তের সমালোচনা, ব্যবসায়ীদের দ্রুত সমাধানের দাবি। আগে স্থানীয় এবং পরে সংখ্যানুপাতে সংসদ নির্বাচনের দাবিতে অটল ইসলামী আন্দোলন। সোহরাওয়ার্দীতে বিশাল জমায়েত। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাইয়ের প্রতিদিনই মাঠে থাকবে জামাত। সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের নিয়োগ কি? প্রশ্ন সালাউদ্দিনের। ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি কর্মসংস্থান করবে বিএনপি, জানিয়েছেন আমির খসরু। ভোটের মাঠে জাতীয় ঐক্য অসম্ভব বলেছেন মান্না। আগামী নির্বাচন হবে সুষ্ঠু, উৎসব মুখর, নিশ্চয়তা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।